জামাত ইসলামের নেতারা নিজেদেরকে অত্যন্ত চালাক, বুদ্ধিমান এবং স্মার্ট মনে করে, এবং তারা এটাও ধারণা করে যে অন্যান্য রাজনৈতিক দলের নেতা যারা আছে তাদের থেকে তো তারা অনেক অনেক গুণে উন্নত, বুদ্ধিমান, স্মার্ট। এরকম কিছু কিছু ক্ষেত্রে অবশ্য তারা যে ধারণাটা করে সেটা মিথ্যা তা না, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে তারা জনগণকে অনেকটাই অত্যন্ত বোকা টাইপের মনে করে। কেন কথাগুলো বললাম, এখানে এই জামায়াত ইসলামের যে সেক্রেটারি জেনারেল, আমিরে জামাত, অর্থাৎ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, ডক্টর মানে ডাক্তার আর কি, উনি পেশায় একজন ডাক্তার ছিলেন। তো উনি কি বলেন আমরা একটু শুনি। ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। উনি কি বললেন যে জামায়াত ইসলামের পক্ষ থেকে কারো যদি কোনো ক্ষতি হয়ে যায় অথবা কেউ যদি মনে দুঃখ পেয়ে থাকে, তাহলে এর জন্য ডক্টর শফিকুর রহমান না, ডাক্তার শফিকুর রহমান জামায়াত ইসলামের পক্ষ থেকে উনি নিঃশর্ত ক্ষমা উনি চাইলেন, তাই না? এখন এটা তো খুব ভালো জিনিস। কেউ যদি তার নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চায়, মাপ চায়, এটা কিন্তু ভালো জিনিস। ইটস ওয়ান কাইন্ড অফ ক্যারেক্টার, মানে কী বলা যায়, ভার্চুয়াস ক্যারেক্টার, এটাও কিন্তু বলা যায়। কিন্তু কথা হচ্ছে যে তাই যদি হয়, তাহলে ওই যে একটু আগে বললাম যে জামাত ইসলামের নেতারা নিজেদেরকে অনেক বেশি চালাক, বুদ্ধিমান আর স্মার্ট মনে করে কেন? এটা সম্পর্ক কি? সম্পর্কটা হচ্ছে আসলে ওনারা এই যে ক্ষমা চাইলেন, কিসের জন্য চাইলেন, কখনকার জন্য চাইলেন এবং কেন চাইলেন? উনি কি 71 সালের স্বাধীনতায় জামাত ইসলামের যে ভূমিকা ছিল সেই জন্য ক্ষমা চাইলেন, নাকি পরবর্তীতে এই গত 51 বছর ধরে, 51-52 বছর ধরে বাংলাদেশে যে রাজনীতি করতে গিয়ে আমরা তো খুব ভালো করেই জানি, তারা যদিও কখনো কোনো দিন ক্ষমতায় ছিল না, তারপরেও তাদের যে শিবির, তাদের ছাত্রফ্রন্ট, তারা কত মানুষের রক কাটছে, কত মানুষ তারা হত্যা করছে। এটা তো মিথ্যা কথা না, তাই না? এই কাজটা তো তারা করছে, এমন তো না যে করেনি। এখন এই কাজের জন্য কি তারা ক্ষমতা চাইবে নাকি? অবশ্য এখানে যদি তাদেরকে জিজ্ঞেস করা হয়, তো আপনারা কি জামাত শিবিরের কর্মকাণ্ড নিয়ে কি ক্ষমতা চাইলেন নাকি, তখন কিন্তু আবার এরা বলবেন না জামাত শিবির তারা তো আমাদের দলের কেউ না, তারা কি করলো না করলো এটা তো তাদের ব্যাপার, অর্থাৎ শিবির তখন তাদের কিছুই না, এরকমভাবেই বলে আর কি, বলবে। তাহলে এখানে এই যে ডাক্তার শফিকুর রহমান আসলে কিসের জন্য ক্ষমা ছিলেন, কার জন্য ক্ষমা ছিলেন, কখন কার জন্য ক্ষমা ছিলেন, এটা কিন্তু পরিষ্কার করেন নাই, এটা পরিষ্কার করেন নাই। তাহলে এর মধ্যে চালাকির কি হলো? চালাকিটা হচ্ছে পরবর্তীতে যখন এদের জিজ্ঞেস করা হবে, 1971 সালে বাংলাদেশের যে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, ওই সময় আপনারা তো পাকিস্তানের সাথে ছিলেন, এবং পাকিস্তানিরা বাংলাদেশের উপরে যে অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, গণহত্যা ইত্যাদি চালাইছিল, যেহেতু আপনারা সেই পাকিস্তানিদের সাথে ছিলেন, তাহলে ওই কাজে আপনাদেরও সমর্থন ছিল, এবং শুধু তাই না, আপনাদের অনেক লোক ওই গণহত্যায় নিজেরাও হয়তো অংশ নিয়েছিল, নারী ধর্ষণে অংশ নিয়েছিল, তাই না? তো নিয়ম অনুযায়ী একটা দেশের স্বাধীনতার বিরোধী যদি কোনো শক্তি হয়, তাহলে ওই দেশটা যদি পরবর্তীতে স্বাধীন হয়েই যায়, তাহলে ওই যে স্বাধীনতার বিরোধিতাকারীরা কোনোভাবেই কিন্তু ওই দেশে রাজনীতি করতে পারে না। এটাই কিন্তু সিস্টেম, এটাই কিন্তু নিয়ম। কিন্তু বাংলাদেশ তো অদ্ভুত দেশ। 72 সালে ওই শেখ মুজিবুর রহমান যখন উনি ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু উনি ঠিকই এই যে জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করছিলেন, এটা কিন্তু আমরা জানি। কিন্তু এরপর 1977 সালে যখন জিয়াউর রহমান ক্ষমতা আসলেন, তখন এসেই উনি মহামানবের ভূমিকা অবতীর্ণ হয়ে গণতন্ত্রের একেবারে প্রতিকৃতি হিসাবে বাংলাদেশের গণতন্ত্রের চ্যাম্পিয়ন হওয়ার বাসনায় উনি একজন নিজেকে মুক্তিযোদ্ধা খালি দাবি করেন, উনি তো আসলে মুক্তিযোদ্ধা ছিলেন, উনি তো একটা সেক্টরের কমান্ডারও ছিলেন, তাই না, জিয়াউর রহমান। তো সেই ব্যক্তি যিনি নাকি স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করছেন, এবং বলা হয় এই যে বিএনপির যে নেতাকর্মীরা বলে না যে কি স্বাধীনতা যুদ্ধের ঘোষণাটাই তো জিয়াউর রহমান দিয়েছিলেন, কথাটা কিন্তু মিথ্যে না। উনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছিলেন,
এই যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, এটাও তো সত্য কথা। তো সেই ব্যক্তি কি করে ক্ষমতায় যাওয়ার পরে যারা নাকি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাদেরকে উনি রাজনীতি করার সুযোগ দেন? আমরা জানি মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাপে পড়েই কাজটা জিয়াউর রহমান করছিলেন, কিন্তু তারপরও তো নৈতিকতার বিচারে এটা তো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হয় না, তাই না? সৌদি আরব তখন ব্যাপক মানে পেট্রো ডলারের মালিক হয়ে গেছে, তাদের ওখানে প্রচুর ইনফ্রাস্ট্রাকচারাল কাজকর্ম শুরু হয়েছে, প্রচুর তাদের শ্রমিক লাগে। তো জিয়াউর রহমানকে বললো যে ঠিক আছে, যেহেতু শেখ মুজিবুর রহমান মারা গেছে আমরা এখন স্বীকৃতি দিচ্ছি বা দিয়েছিলাম, 75 পরেই তো স্বীকৃতি দিয়েছিল সৌদি আরব, তাই না? তো জিয়াউর রহমানকে বললো তো এক কাজ করো, জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দাও, তাহলে এই বাংলাদেশ থেকে আমরা প্রচুর ওয়ার্কার সৌদি আরবে নিয়ে আসবো, তাহলে তারা যা আয় উপার্জন করবে বাংলাদেশে যদি পাঠায় তাহলে সেটা তোমাদের অর্থনীতির জন্য বিশাল একটা উপকার হবে। আমার ধারণা এই সমস্ত কারণেই জিয়াউর রহমান অনন্য পায়ে জামাত ইসলামকে আবার রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, তাই না? তা তো দিয়েছিলেন বুঝলাম, কিন্তু এই 54 বছর ধরে 72 সাল থেকে যদি আমরা হিসাব করি তাহলেও তো 53 বছর হয়, তাই না? তো যে দেশের স্বাধীনতা তারা চায় নাই, তার জন্য তারা এই 53 বছরে কোনো দিনও মাপ চাওয়া তো দূরের কথা, ওই সময় যে তারা ভুল কাজ করছিল এটাও তারা কোনো দিন স্বীকার করে না এবং এখনও করে না। এখন যেহেতু জামাত ইসলাম মনে করছে যে আগামী ইলেকশনে হয়তো তারা ইলেকশনে জিতে ক্ষমতায় যেতে পারে, কিন্তু আবার দোনমনো হয়ে যাচ্ছে, আবার দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ তাদের আছে, যেহেতু মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা যুদ্ধের বিষয়টা তারা ফয়সলা করে নাই। তাদের সন্দেহ হচ্ছে যে বাংলাদেশের মানে যারা নাকি এখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নাগরিক, একটা পর্যায়ে শুধু ধর্ম দিয়ে তাদের কাছ থেকে ভোট আদায় করা যাবে না। জামাত ইসলামের এই প্রতীতি ঘটেছে যে একটা পর্যায়ে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব বা মুক্তিযুদ্ধের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং আধুনিক জগতে তো সেটা হওয়ারই কথা, তাই না? এখনকার যুগে আপনি ধর্মের কথা বলে মানুষকে খালি দলে আপনি ভিড়াতে পারবেন, এটা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, আপনি ধর্মের কথা বলে তারা হয়তো শুনবে মন দিয়ে, কিন্তু এরপর যদি আপনি যা বলেন যে এইবার তাহলে আমারে এই দণ্ডমুণ্ডের কর্তা বানিয়ে দাও, শাসক বানিয়ে দাও, তখন কিন্তু পাবলিক বিগড়ে যাবে। কারণ জামাত ইসলাম তো স্বাধীনতার বিরুদ্ধে ছিল, অর্থাৎ যে দেশের ক্ষমতায় তারা যাইতে চাচ্ছে ওই দেশের স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে তারা ছিল। তাহলে এক্ষেত্রে পাবলিক তো প্রশ্ন তুলবে যে আপনারা কোন দেশের মানে মানুষের ভোট চাচ্ছেন? বাংলাদেশের। তো বাংলাদেশকে তো আপনারা মেনেই নেননি এবং অদ্যাবধি বিভিন্ন রাজনৈতিক দলের দুর্বলতার সুযোগ নিয়ে আপনারা বাংলাদেশে ঠিকই রাজনীতি করে যাচ্ছেন, কিন্তু অদ্যাবধি স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে তো আপনাদের কোনো পজিশন আপনারা পরিষ্কার করেন নাই। তো এইটা আমার মনে হয় জামাত ইসলামের নেতারা বুঝতে পারছে এবং বুঝতে পারার কারণেই এই যে ধোঁয়াশাপূর্ণ ক্ষমা চাইলেন। উনি কি বললেন যে জামাত ইসলামের পক্ষ থেকে কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। তা তো বুঝলাম। উনি কি ওনার বক্তব্যের মধ্যে 1971 সালে ওনার ভূমিকার কথা বলছেন না? বলেননি। অর্থাৎ উনি কিন্তু অত্যন্ত কৌশলে কথাটা বললেন, তাই না? এরপরে যদি জিজ্ঞেস করা হয় যে 1971 সালের বিষয়ে আপনাদের পজিশন কি, আপনারা তো যে ভুল হয়েছিল এর জন্য তো আপনারা ক্ষমা চাননি, তখন কিন্তু বলবে কেন? আমরা বলছি না যে এই দেশের মানুষের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা ক্ষমা চাই। অর্থাৎ তারা সাপও মারতে চায়, লাঠিও ভাঙতে চায় না, এই কিসিমের একটা অস্পষ্ট টাইপের কথাবার্তা বললো এবং ইচ্ছাকৃতভাবে বলছে এবং প্ল্যান করে বলছে, এইটাই বোঝানোর জন্যে যে তারা দেশের মানুষকে বোকা মনে করে এবং একই সঙ্গে তাদের সেইতে বুদ্ধিমান আর স্মার্ট মানুষ এই দুনিয়াতে আর নাই। আমি জামাত ইসলামের উদ্দেশ্যে একটা ছোট্ট বাক্য বলতে চাই যে দেখেন, আপনারা যদি ক্ষমতা যেতেই চান স্বাধীন বাংলাদেশে, তাহলে 1971 সালে আপনারা যে ভূমিকা আপনাদের ছিল এটাকে পরিষ্কার করে যদি আপনারা ক্ষমা চান, তাহলে আপনাদের কিন্তু বেশ ভালো সম্ভাবনা আছে ক্ষমতায় চলে যাওয়ার, বুঝছেন? আর যদি সেটা না করেন তাহলে কিন্তু আপনারা ক্ষমতায় যাবেন, অন্তত আমি বিশ্বাস করি না। আর এটাও আমি অনেকটাই নিশ্চিত যে আগামী ইলেকশন, সেই ইলেকশনে কিন্তু ঠিকই আওয়ামী লীগ কিন্তু ওই রাজনৈতিকভাবে তারা ইলেকশনে অংশ নিতে পারবে এবং লড়াই করবে। আর সেইটা যদি হয় তাহলে জামাত ইসলামের যে কোনো চান্স নাই ক্ষমতায় যাওয়ার, এতে কি কারো কোনো সন্দেহ আছে? আমার মনে হয় যে বিএনপি যদি বুদ্ধিমান হয়, বিএনপির নেতাকর্মীরা যদি সত্যিই বুদ্ধিমান হয়
এবং তারা যদি আগামীতে ক্ষমতায় যাইতে চায় এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায় এবং দেশকে একটা গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিতে চায়, বিএনপি নেতাকর্মীদের উচিত এই আওয়ামী লীগের উপরে যে অবৈধতার যে একটা সার্টিফিকেট লাগিয়ে দিয়েছে না, নিষিদ্ধ, এইটাকে রদ করার জন্য বিএনপির সোচ্চার হওয়া উচিত। কারণ বিএনপির ক্ষমতা যা নির্ভর করছে মাঠে আওয়ামী লীগ থাকবে কি না। আওয়ামী লীগ যদি থাকে সেই ক্ষেত্রে সমূহ সম্ভাবনা আছে হয়তো বিএনপি ক্ষমতায় যাবে। আর যদি বিএনপি সেই কাজটা না করে সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় যেতে পারবে আমার তা মনে হয় না, এবং সেক্ষেত্রে জামাত ইসলাম কিন্তু ক্ষমতায় চলে যাবে। আমার কাছে কিন্তু সেটাই মনে হয়। অন্তত বর্তমান যে প্রশাসন এবং বর্তমান যে নির্বাচন কমিশন, তারা ওই বিএনপিকে না বরং জামাতকেই সাপোর্ট করে। ঠিক আছে, জামাতকে ক্ষমতায় যাওয়া থেকে বিরত রাখতে এবং ওই বিএনপিকে ক্ষমতায় যদি যাইতে হয় তাদের অবশ্যই আওয়ামী লীগকে মাঠে নিয়ে আসতে হবে, এর বিকল্প আর নাই। আমি জানি না এই বিএনপির নেতাকর্মীরা এই ধরনের কোনো মানে চিন্তাভাবনা করছে কিনা বা তাদের উপলব্ধি হয়েছে কিনা। আমার মনে হয় নাই। তারা চিন্তা করেছে এবার ফাঁকা মাঠে গোল দিবে। জি, ফাঁকা মাঠে আপনারা না, জামাত ইসলাম গোল দিবে যদি আপনারা আওয়ামী লীগকে মাঠে না নামান। যদি মানে মাঠে না নামান এবং মাঠে যদি আওয়ামী লীগ নামতে না পারে, আমার কথাটা লিখে রাখেন, বিএনপি ক্ষমতায় যাবে না, যাবে কিন্তু জামাত ইসলাম। ঠিক আছে, ধন্যবাদ।